হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমির খসরু সম্পর্কে। ঠিক আছে, আমির খসরু কে ছিলেন তার সম্পর্কে আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1299 টাকা। এছাড়াও তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো আলোচনার বিষয় প্রথমেই বললাম যে আমির খসরু সম্পর্কে। ঠিক আছে, তো দেখো আমির খসরু সম্পর্কে বলা যায় যে আমির খসরু ছিলেন দিল্লি সুলতানি আমলের এক অসাধারণ ঐতিহাসিক সঙ্গীতজ্ঞ এবং কি সভা কবি। ঠিক আছে, তো আমির খসরুর সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে বলা যায় যে তিনি কে ছিলেন, তিনি ছিলেন একাধারে একজন ঐতিহাসিক সঙ্গীতজ্ঞ এবং তার সাথে সাথে কি সভা কবি। কোন সময়কালে? দিল্লি সুলতানি আমলের। ঠিক আছে, তো দেখো তার সম্পর্কে আরো বলা হয়েছে যে তার সাবলীল, ঠিক আছে, সাবলীল ও উচ্চ মানের ফরাসি কাব্য রচনার দক্ষতার জন্য তিনি ইতিহাসে কি নামে পরিচিত? হিন্দুস্থানের তোতা পাখি নামে পরিচিত। তো হিন্দুস্থানের তোতা পাখি নামে কে পরিচিত? আমির খসরু। ঠিক আছে, তো তাকে কেন হিন্দুস্থানের তোতা পাখি বলা হয়? কেননা তিনি ফার্সি ভাষায় খুব সুন্দর সুন্দর কাব্য রচনা করেছেন। তো তার এই প্রতিভা ও দক্ষতার জন্য তাকে কি বলা হয়? হিন্দুস্থানের তোতা পাখি বলা হয়। তো এই গেল আমির খসরু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। এছাড়া তার সম্পর্কে আরো বলা যায় যে তিনি দিল্লির রাজ দরবারে উচ্চ পদস্থ কর্মচারী ও প্রধান সভাকবির দায়িত্ব পালন করতেন। তো এই যে আমির খসরু, তিনি দিল্লি সালতানাতের অধীনে একজন কবি তো ছিলেন, কিন্তু তার সাথে সাথেই তিনি কিন্তু বহু উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। ঠিক আছে, বা উচ্চ পদে তিনি নিয়োজিত ছিলেন। ঠিক আছে, তো কবি হিসেবে তার খ্যাতি যেমন আকাশচুম্বী, তেমনি তৎকালীন রাজনৈতিক ঘটনার নির্ভরযোগ্য ইতিহাসবিদ হিসেবেও তিনি অত্যন্ত প্রশংসিত। ঠিক আছে, তো যেহেতু তিনি দিল্লি সালতানাতের উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন, সুতরাং তার রাজনৈতিক যে ঘটনা সেই ঘটনার নির্ভরযোগ্য ইতিহাস তিনি কিন্তু রচনা করতে সম্ভব হয়েছেন। ঠিক আছে, তো সুতরাং রাজনৈতিক ঘটনার নির্ভরযোগ্য ইতিহাস আমরা কার রচনা থেকে জানতে পারি? আমির খসরুর রচনা থেকে জানতে পারি। এবারে আমরা তার সেই গ্রন্থ এবং সেই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব তা নিয়ে আলোচনা করব। তো এই গেল আমির খসরু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। ঠিক আছে, তো দেখো আমির খসরু সম্পর্কে আরো বলা যায় যে তিনি কোন সময়কালে তার অস্তিত্ব ছিল। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে বলা যায় যে 1290 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাধিক দিল্লির সুলতানি বা সুলতানির যে রাজা বা সুলতানরা ছিলেন তাদের সভাসদ পদে অধিষ্ঠিত ছিলেন। ঠিক আছে, কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1290 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, তো দেখো তার সম্পর্কে আরো বলা হয়েছে যে তিনি জালালউদ্দিন খলজি থেকে শুরু করে আলাউদ্দিন খলজি এবং কি মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত সময়কালের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। ঠিক আছে, অর্থাৎ তিনি খলজি ও তুগলক যুগে তার কি ছিল? অস্তিত্ব ছিল, বা তিনি বা বলা যায় যে তার এই সময়কালে অস্তিত্ব থাকায় এই যে সময়কালের ইতিহাস বা এই রাজাদের সম্পর্কেও কিন্তু তার লেখনী থেকে জানতে পারি, যেটা আমরা পরে আলোচনা করব। তো এই ক্ষেত্রে বলা যায় যে কোন সময়কালে তার অস্তিত্ব ছিল? আলাউদ্দিন খলজি, বা বলা যায় যে খলজি ও তুগলক বংশের সময়কালে। ঠিক আছে, এবং বিশেষত তিনি আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক এবং কি জালালউদ্দিন খলজির সভাসদ পদেও অধিষ্ঠিত ছিলেন। ঠিক আছে, তারপরে দেখো তার সম্পর্কে আরো বলা হয়েছে যে সাম্রাজ্য বিস্তার, যুদ্ধ, অভিযান এবং কি প্রশাসনিক পরিবর্তনের তিনি কি ছিলেন? প্রত্যক্ষদর্শী ছিলেন। ঠিক আছে, তো সুতরাং তার বিবরণের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। তো
এই যে আমির খসরু তিনি ছিলেন একজন ঐতিহাসিক, ঠিক আছে, কিন্তু যেহেতু তিনি রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন, সুতরাং এই যে রাজনৈতিক তত্ত্বগুলি, বিশেষত সাম্রাজ্য বিস্তার, তারপরে যুদ্ধ অভিযান, এছাড়া প্রশাসনিক পরিবর্তনের তিনি কি ছিলেন, প্রত্যক্ষদর্শী ছিলেন, ঠিক আছে। সুতরাং তার বিবরণ থেকে আমরা একেবারে নির্ভুল তথ্য কিন্তু জানতে পারি, ঠিক আছে। তো এবারে আমরা আলোচনা করব, যেহেতু তিনি একজন ঐতিহাসিক এবং তিনি গ্রন্থ রচনা করেছেন এবং তার গ্রন্থের যে ঐতিহাসিক গুরুত্ব তাও কিন্তু অপরিসীম, ঠিক আছে, কিন্তু তার এই যে গ্রন্থ রয়েছে, তার এই গ্রন্থের উপর আমাদের বা তার এই গ্রন্থের যে গুরুত্ব কেন অপরিসীম, ঠিক আছে। তো প্রথমত তিনি এই যে গ্রন্থ রচনা করেছেন তা তিনি কিন্তু সরকারি নথিপত্র যাচাই করে রচনা করেছেন। তো পরে আমরা তার গ্রন্থ সম্পর্কে আলোচনা করব এবং কি কি তথ্য জানতে পারি তা নিয়ে আলোচনা করব, কিন্তু তার এই গ্রন্থটি কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তার এই গ্রন্থের উপর কেন গুরুত্ব আমাদের আরোপ করতে হয় তা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো যেহেতু রাজসভায় উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন তিনি, ঠিক আছে, সেহেতু সরকারি নথিপত্র ও আর্কাইভ সরাসরি পরীক্ষা করে তিনি কি করেছিলেন, তিনি পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন এবং যা তার তথ্যের সততা কি করে, নিশ্চিত করে, ঠিক আছে। অর্থাৎ তিনি একজন সরকারের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন, সুতরাং সরকারি নথিপত্র ভালোভাবে যাচাই করার সুযোগও পেয়েছিলেন এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি তার গ্রন্থ রচনা করেছিলেন বলে তার গ্রন্থের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। এছাড়া অন্যতম কারণ হলো যে প্রত্যক্ষ সংবাদ, যে দরবারের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সেনা নায়কদের কাছ থেকে সরাসরি নির্ভরযোগ্য তথ্য আরোহণ করে তিনি কি করেছিলেন, এই গ্রন্থ রচনা করেছিলেন বলে এই গ্রন্থটি কি অত্যন্ত সহজ ও সুগম হয়েছিল তার পক্ষে রচনা করা এবং যার জন্য এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। অর্থাৎ তিনি তৎকালীন সময়ে যে বিভিন্ন কর্মকর্তারা ছিল তাদের কাছ থেকে, সেনানায়কদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সরাসরি কি করেছিলেন, গ্রন্থ রচনা করেছিলেন বলে তার এই গ্রন্থের গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। এছাড়া নির্ভুল সময়ক্রম, যে সময়ানুক্রমিকভাবে তথ্য পরিবেশনের ক্ষেত্রে বারণীর অপেক্ষা আমির খসরুর যে অধিক পারদর্শী ছিলেন, ঠিক আছে। তো তার উল্লেখিত সন তারিখ অধিকাংশ ক্ষেত্রেই সঠিক, অর্থাৎ আমির খসরু যে ঘটনার ক্ষেত্রে যে সন তারিখের উল্লেখ করেছেন তা একেবারে নির্ভুল, ঠিক আছে, কিন্তু বারণী যে সমস্ত সন তারিখের উল্লেখ করেন তার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি পরিলক্ষিত হয়, ঠিক আছে। তো সুতরাং তার এই গ্রন্থ থেকে আমরা নির্ভুল সময়ক্রম জানতে পারি, যার ফলে তার এই গ্রন্থের গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এবারে আমরা আলোচনা করব যে তিনি কোন গ্রন্থটি রচনা করেছিলেন বা আমির খসরু রচিত গ্রন্থের নাম কি, খাজা ইন উল ফুতুহু, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে যে এই গ্রন্থ থেকে আমরা কি কি জানতে পারি। তো খাজা ইন উল ফুতুহু গ্রন্থটি থেকে আলাউদ্দিন খলজির শাসনকালের ইতিহাস জানা যায়, ঠিক আছে, বা বলা যায় যে আলাউদ্দিন খলজির শাসনকালের ইতিহাস জানার জন্য সবচেয়ে মূল্যবান আকর হলো তার এই খাজা ইন উল ফুতুহু গ্রন্থটি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা আরো কি কি জানতে পারি এই গ্রন্থ থেকে, যে আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযান নীতি সম্পর্কে জানতে পারি বা দাক্ষিণাত্য অভিযান সম্পর্কে জানতে পারি, বড় মঙ্গল ও মাবার অভিযান সম্পর্কে জানতে পারি, তার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কার সম্পর্কে জানতে পারি, ঠিক আছে, এবং মোগল আক্রমণ প্রতিহত করারও বিস্তারিত বিবরণ আমরা পেয়ে থাকি এই গ্রন্থ থেকে। বা বিশেষত জানা যায় যে খলজি যুগে একাধিক তথ্য জানতে পারি, বিশেষত আলাউদ্দিন খলজির রাজত্বকাল সম্পর্কে, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে রাজনীতি ও ইতিহাসের অন্যান্য মেলবন্ধন। তো 1290 থেকে 1335 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 35 বছরেরও বেশি সময় ধরে আমির খসরু একাধিক সুলতানের রাজত্ব প্রত্যক্ষ করেন, ঠিক আছে। তো খলজি ও তুগলক বংশের উত্থান পতনের প্রতিটি সন্ধিক্ষণে উপস্থিত থাকায় তার লিখিত ঐতিহাসিক বিবরণগুলি আধুনিক গবেষকদের কাছে অমূল্য ও বস্তুনিষ্ঠ দলিল হিসেবে বিবেচিত হয়। তো যেহেতু তিনি খলজি থেকে একেবারে তুগলক বংশের রাজত্বকালে অস্তিত্ব ছিল তার, সেহেতু এই খলজি ও তুগলকদের সম্পর্কে একাধিক তথ্য আমরা জানতে পারি তার রচনা থেকে, ঠিক আছে। তো এবারে আমরা আলোচনা করব আমির খসরু ও জিয়াউদ্দিন বারুনের ঐতিহাসিক গ্রন্থের তুলনা, ঠিক আছে, যে তার থেকে আমরা কি কি জানতে পারি। প্রথমত সরকারি নথি ব্যবহার। তো যেহেতু আমির খসরু উচ্চ পদস্থ কর্মী হিসেবে সরকারি নথিপত্র তিনি কি করেছিলেন, সুযোগ পেয়েছিলেন, ঠিক আছে, যাচাই করার এবং
জিয়াউদ্দিন বারুনি যেহেতু মূলত নিজস্ব স্মৃতি থেকে এবং দ্বিতীয় সূত্র থেকে কি করেছিলেন, তার গ্রন্থ রচনা করেছিলেন, যার জন্য আমির খসরুর লিখিত গ্রন্থের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, তারপরে সন তারিখের নির্ভুলতা, যে তাদের মধ্যে তুলনা করে বলা যায় যে সন ও তারিখের সময়ানুক্রমিক ব্যবহারে অত্যন্ত সঠিক ও সতর্ক কি করেছেন, বিবরণ প্রদান করেছেন আমির খসরু, কিন্তু সেই দিক থেকে বিবেচনা করলে সময়ানুক্রমিকতার ক্ষেত্রে একাধিক বিভ্রান্তি লক্ষ্য করা যায় কার, জিয়াউদ্দিন বারুনি। এছাড়া বিবরণের ধরন, যে অলঙ্কৃত ফরাসি কাব্য মসনাবি এবং কি প্রত্যক্ষ ঐতিহাসিক দলিল, ঠিক আছে, এছাড়া কি গদ্য ভিত্তিক রাজনৈতিক ও সামাজিক ইতিহাস তিনি কি রচনা করেছেন, তারিক ই ফিরোজ শাহী। ঠিক আছে, তো ঐতিহাসিক হিসেবে আমির খসরু ও জিয়াউদ্দিন বারুনির মধ্যে আমরা কি করলাম, তুলনা করলাম। তো সুতরাং বলা যায় যে এই যে আমির খসরু, তো পরিশেষে বলা যায় যে আমির খসরুর কাব্য ও ইতিহাস চর্চা কেবল দরবারে বিবরণী ছিল না, ঠিক আছে, তা তৎকালীন ভারতীয় সমাজ, সংস্কৃতি ও ভাষার এক অবিচ্ছেদ্য মেলবন্ধন। ঠিক আছে, তো সুফি সাধক নিজামউদ্দিন আউলিয়ার প্রিয় শিষ্য ছিলেন কে, আমির খসরু। তো তার রচনা আজও ইতিহাসের আমূল রত্নস্বরূপ। ঠিক আছে, তো সুতরাং সুলতানি যুগের ইতিহাস জানার জন্য আমির খসরুর অবদান কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো আমির খসরু দিল্লি সালতানাতের একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বা ঐতিহাসিকদের মধ্যে অন্যতম, এবং তার রচনাকে বাদ দিয়ে আমরা দিল্লি সুলতানাতের ইতিহাস রচনা করতে পারি না। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনা ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।